হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে, আপনারা জানেন, প্রচণ্ড শৈত্য প্রবাহ, ভয়াবহ ঠান্ডা এবং ঠান্ডায় কাঁপছে নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলের যুক্তরাষ্ট্র। এই বিষয়টি আজকে জানবো যে কিভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি এবং কী অবস্থা শীতের, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে জানার চেষ্টা করব যে হোম কেয়ার সহ বিভিন্ন সরকারি সুবিধার অপব্যবহার, $1 বিলিয়ন বাজেট ও পাবলিক চার্জ, সতর্কতা প্রয়োজন কাদের জন্য, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে মুখ্য আলোচনার বিষয়, ট্যাক্স রিটার্নকারীদের তথ্য শেয়ার করতে পারবে না আইআরএস, কোর্টের সিদ্ধান্ত, এবং আবারও দুঃসাহস এবং দুশ্চিন্তায়, আবারও দুঃসংবাদ এবং দুশ্চিন্তায় প্রেসিডেন্ট ট্রাম্প, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা, এবং বাংলাদেশের নির্বাচন থাকবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন যেন হাসান ফেরদৌস, মিয়া মোহাম্মদ আফজাল এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আমাদের প্রিয় নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, আপনাকে আজকে ঠান্ডায় মনে হচ্ছে একটু কাবু হয়ে আছেন নাকি? না, আমি তো ঠান্ডা নাই, ঠান্ডার ভিতর ঘরের ভিতর। যাই হোক, কিন্তু ধন্যবাদ। আজকে আমি বের হয়েছিলাম। আমি এই যুক্তরাষ্ট্রের অলমোস্ট 35 years, but I never seen that kind of continuous cold. না, Never. আমার এই অভিজ্ঞতাটা অবশ্য আছে। যুক্তরাষ্ট্রে না, আমার অভিজ্ঞতা হচ্ছে কানাডার উইনিপেগ শহরে অনেক বছর আগে সেখানে গিয়েছিলাম। সেখানে তখন -20-22 ডিগ্রি নর্মালি থাকতো তখন। টরন্টো তো একই অভিজ্ঞতা আমার হয়েছে অনেক আগে যদিও। তো নিউ ইয়র্কের অভিজ্ঞতাটা আজকে এই প্রথম অনেকদিন পর ফিলটা হলো আর কি, যে আমি আধা ব্লক হাঁটার পর আমাকে আরেকটা ঘরে ঢুকে কিছুটা উষ্ণতা নিয়ে তারপর আবার বেরোতে হয়েছে। সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে তাপমাত্রা তো হিমাঙ্কের নিচে অবশ্যই, কিন্তু বাতাস যখন আসে তখন এটা আরো অনেক নিচে নেমে যায়। আজকে তো এই যে টরেন্টো নিউজ বলতেছে -20 degrees, feel like -20 degrees. ইট ইজ -20, কারণ আপনি যদি 32 ডিগ্রির নিচে হলে এটা মাইনাসে চলে যায়। জি, এখন আমাদের 4 ডিগ্রি, তো 32 ইট শুড বি -26-27 অ্যারাউন্ড। তো সেই হিসাবে দেখতে গেলে তো এটা মাইনাসে, অবশ্যই মাইনাস টেম্পারেচার। জি, জি। যদি আপনি সেলসিয়াসে ধরেন, সেলসিয়াসের টেম্পারেচার হিসাবে এটা ডেফিনেটলি মাইনাস। এবং আমি সকলকেই একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে একেবারে প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের না হওয়াটাই উত্তম। এবং এতটা তীব্র এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে যে ফ্রস্ট বাইট। এইটি খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, যে মুহূর্তের ভিতরে আপনাকে আঘাত করে ফেলতে পারে এবং আপনি চোখে মুখে দিশা দেখবেন যে আপনার কোনো কিছু অগ্রসর হতে পারছে না। একেবারে ফ্রস্ট মানে একজন হিমাঙ্ক যখন আপনাকে যখন চেপে বসবে, ধরে বসবে, তখন আপনি বুঝতে পারবেন। আর যখনই হাঁটবেন, হাতে গ্লাভস না থাকলে হাতটা পকেটে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এবং অনেক সময় দেখবেন যে আপনি হয়তো নিজের অচেতন মনেই হয়তো দেখবেন যে আপনার হাত আর কাজ করছে না, হাত ইয়ে করছে না। সেই জন্য হাতের ভিতরে পকেট রাখলে সবসময় হাতটা একটু মোড়চড়া হতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ইন্দ্রিয়টা এখনো সক্রিয় আছে। দেখ, অন্য দিনের অন্য খবরে আসি, সেটা একটু পরে বলবো। ওয়েদারটা আগেই বলে দিই অবশ্য। ওয়েদারের বিষয়টা খুবই জটিল। আজকে রাত এবং আগামীকাল খুবই খুবই কঠিন অবস্থা। রাতের টেম্পারেচার কি ব্যাপার? না না, আমার একটা প্রশ্ন ছিল এখানে, মানে আপনি পরে বলবেন। ইন্দ্রিয় সক্রিয় আছে নাকি যেন উনি আমার প্রশ্ন করতেছেন। আমি খবর পেলাম যে ইব্রাহিম চৌধুরী নাকি এখন একা থাকেন। তো একা থাকার কারণে কিছুটা উষ্ণতা বেশি অনুভব করেন, অত ওনাকে অতটা তীব্র শীত অতটা আঘাত করছে না। আমি জানতে চেষ্টা করতেছিলাম নাজমুল ভাই, যে আপনি যে ওই যে বাসায় গিয়ে আজকে কিছুক্ষণের জন্য উষ্ণতা পাইলেন, এটা কি বাসায় গিয়ে নর্মাল হিটটা না অন্য কোনো ব্যবস্থা যেটা আপনি নিলেন সেটা নিয়ে মানে আমরা উপকৃত হতে পারি? আপনার কোনো সাজেশন? সব ধরনের সুযোগই ছিল, কিন্তু আমি শুধু টেম্পারেচার উষ্ণতা নিয়েছি, অন্য কোনো উষ্ণতা নেইনি। মানে হিটার এবং এটা তো সবার কপালে জুটে না, সবাই তো আর ইব্রাহিম চৌধুরী খোকনের মতো ভাগ্য সুপ্রসন্ন নয়। তো যাই হোক, যে বিষয়টা আমরা খবরে আসি, না না, আপনার কথা একজন কমেন্ট করতেছে যে পকেটে হাত রাখবেন, নিজস্ব সক্রিয় আছে কিনা, এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছে। এটা খোলাসা করে বলার জন্য কি মিন করতে চাইছেন? আমি খোলাসা করে বলার চেষ্টা করছি যে আপনি যখন রাস্তায় হাঁটবেন, যখন দোকান খোলা থাকবে, দোকানের ভিতর হিট টেম্পারেচার থাকে,
জি বিশেষ করে ড্রাগ স্টোর গুলো, সুপার মার্কেট গুলোতে হিট থাকে। আপনি যদি হাঁটতে হাঁটতে মনে করেন যে খুব বেশি ঠান্ডা লাগছে, আপনি দোকানের ভিতরে ঢুকে যাবেন, কতক্ষণ সেখানে থাকবেন। যদি কফি সব ভিতরে থাকে, কফি এক কাপ নিয়ে নিলেন, হাতে কফির কাপ চুমুক নিলেই আপনি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। আমি সেই উষ্ণতার কথা বলছি। ও বুঝছি থ্যাংক যার ইউ সো মতো মাচ যার দিকে আমার তো কিছু বলার নাই। যাই হোক, ওয়েল সেড যাই হোক, এবং এই শীতকালে আমি একটা অভ্যাস, আমার সবসময়, আমার সাথে যারা দেখেন তারা লক্ষ্য করুন, আমার হাতের সবসময় একটা কফি কাপ থাকে, এবং আমি কিছু দূর হাঁটলে একটা কফি কাপ নেই, যতটা কফি খাই তার চাইতে বেশি কফি কাপের উষ্ণতাটা অনুভব করি বেশি। দেখেন, দুই হাতে কফি কাপ দিলে আর গ্লাস পড়ার দরকার হয় না। যাই হোক, অন্য খবরে আসি। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে সমগ্র ল্যাটিন আমেরিকায় এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে যে কখন। এবং ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছি যে কিছুদিন আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প খুব তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু খুব খুব সযত্নে সেই জিনিসটি হজম করেছিলেন, এবং হজম করার ফলে যে সুফলটা তিনি পেয়েছেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের পথ তিনি সুগম করতে পেরেছেন দিন কয়েক আগে হোয়াইট হাউসে এসে। তবে আজকে যে খবরটি দিচ্ছি সেটি আরো একটু একই ধরনের খবর। সেটি হচ্ছে কিউবা শেষ পর্যন্ত নথি স্বীকার করতে যাচ্ছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল মিগেল ডিয়াজ ক্যানেল গতকাল বলেছেন যে তারা যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতা করতে আগ্রহী, এবং সেই সমঝোতাটা যদি, অবশ্য কিউবার প্রেসিডেন্ট একটি শর্ত জুড়ে দিয়েছেন, যে দুটি সমতাভুক্ত দেশের মতো যদি হয়, সমান অধিকার সম্পন্ন দেশের মতো যদি হয়, তাহলে তারা সব ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের সাথে, এবং যুক্তরাষ্ট্রের অনেকগুলো অনুরোধ দাবিও তারা মেনে নিতে রাজি আছে। মানে এই মুহূর্তে ভেনেজুয়েলা চারিদিক থেকে ভেনেজুয়েলার তেল আসা যুক্তরাষ্ট্র আর কিউবাতে একদমই বন্ধ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর সেখান থেকে এক ফোঁটা তেলও যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোথায় বাইরে পাঠানো সম্ভব হচ্ছে না ভেনেজুয়েলার পক্ষে। অতএব সেখানে যেই অবস্থাটা সৃষ্টি হচ্ছে তাতে সবচেয়ে বেশি কঠিন অবস্থার মধ্যে পড়েছে কিউবা। কারণ কিউবা ভেনেজুয়েলার তেলের উপরে, এবং খুবই সস্তায় তারা সেই তেলগুলো পেত, সেই তেলের উপর নির্ভরশীল ছিল। এবং এর বিনিময়ে ভেনেজুয়েলাকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দেহরক্ষী সরবরাহ, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার রক্ষণাবেক্ষণে ভেনেজুয়েলাকে সহযোগিতা করতো, তার বিনিময়ে সস্তায় তেল পাওয়ার বিনিময়ে। সেই সুযোগটি যেহেতু এখন বন্ধ হয়ে গিয়েছে, অতএব কিউবার পক্ষে যুক্তরাষ্ট্রের কাছে কিছুটা নথি স্বীকার করা ছাড়া এই মুহূর্তে আর কোনো গন্তব্য নেই। এবং গতকাল প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ ক্যানেল সেই তথ্যটি, সেই ইচ্ছাটি পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের কাছে। তবে এবারে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি, যদিও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট উদ্দেশ্য করে বলেছেন যে যত দ্রুত তারা প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তগুলো মেনে নেবেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছার কথা বুঝতে পারবেন, ততই কিউবার জন্য মঙ্গল বয়ে আনবে, সেটিও তারা বলেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে হোয়াইট হাউস এইবার প্রথমই যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে একটি ডেমোক্রেটিক কনভেনশন হচ্ছে হোয়াইট হাউসের উদ্যোগে, যেখানে কোনো ডেমোক্রেটিক স্টেটের গভর্নরদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। সাধারণত গভর্নরদের সম্মেলনটি হোয়াইট হাউসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বছরে একবার, এবং এটি বাইপার্টিসান, অর্থাৎ উভয় দলের সদস্য, যারা ডেমোক্রেট এবং রিপাবলিকান দল থেকে নির্বাচিত গভর্নর, তারা সেখানে আমন্ত্রণ পান। এই প্রথম হোয়াইট হাউস সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা এবার গভর্নর্স কনফারেন্স, যেটি হোয়াইট হাউসের উদ্যোগে অনুষ্ঠিত হবে, সেখানে কোনো ডেমোক্রেটিক গভর্নরকে তারা আমন্ত্রণ জানাবেন না। এবং এই বিষয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন এটি একটি বাইপার্টিসান প্রক্রিয়া ছিল, কিন্তু হোয়াইট হাউস শেষ পর্যন্ত এটি পার্টিসান, অর্থাৎ দলভিত্তিক কনফারেন্সের আয়োজনে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। সে কথাও তারা ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেছেন আজকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে মিনিয়াপলিস, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশন অভিযান, সেই অভিযানের মূল লক্ষ্যমাত্রা ছিল দিন কয়েক আগে পর্যন্ত মিনেসোটা, এখনো মিনেসোটা রয়েছে। তবে এবার নতুন একটি তথ্য এসেছে, সেই তথ্যটি হচ্ছে
যে প্রতিদিনই মিনেসোটা থেকে বিপুল পরিমাণ অভিবাসীকে ডিপোর্টেশন ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে। এবং এই তথ্যটি পাওয়া গেছে বেশ কিছুদিন ধরে একজন পর্যবেক্ষক, যিনি প্রতিদিনই এই বিমানবন্দরের দূর থেকে excuse me, বিমানবন্দর থেকে তার যে চিত্রটি ধারণ করে থাকেন, যখনই ডিপোর্টেশন ফ্লাইট এই মিনেসোটা বিমানবন্দর ত্যাগ করে তখনই সেটি তিনি চিত্র বন্দী করে রাখেন। এবং এর পরিপ্রেক্ষিতে তিনি আজকে জানিয়েছেন যে প্রায় প্রতিদিনই ডিপোর্টেশন ফ্লাইটে সেখানে পাঠানো হচ্ছে, মিনেসোটা থেকে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদেরকে বহিষ্কার করা হচ্ছে। সেই তথ্যটি আজকে তার মাধ্যমে জানা গেল। প্রতিদিনই ডিপোর্টেশন ফ্লাইট সক্রিয় রয়েছে মিনেসোটা থেকে। ট্রাম্প ট্রাম্প প্রশাসন আজকে একজন বিচারকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যে বিচারক, একজন ফেডারেল বিচারক জানিয়েছিলেন গত নভেম্বর মাসে থ্যাঙ্কস গিভিং ডে ছুটিতে বস্টন থেকে টেক্সাসে বাবা মার কাছে থ্যাঙ্কস গিভিং উদযাপন করতে যাওয়া এক কলেজ ছাত্রীকে তারা বস্টন বিমানবন্দরে আটক করে এবং দিন কয়েকের মধ্যেই তারা তাকে পাঠিয়ে দেয় তার দেশে। এবং সেই সেই যদিও সেই সময় সেই ছাত্রীটি যুক্তরাষ্ট্র ত্যাগ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বিচারকের পক্ষ থেকে, এমনকি তাকে মিনেসোটার বাইরে না পাঠানোর নির্দেশনা জারি করেছিলেন বিচারক। কিন্তু যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহ্য করেনি এবং পরবর্তীতে তাকে ডিপোর্টেশন প্রক্রিয়া কার্যকর করে এবং তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেই 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 কলেজ ছাত্রী অ্যানি লুসিয়া লোপেজ বেননজাকে ফিরিয়ে আনার জন্য ফেডারেল বিচারক তাকে একটি স্টুডেন্ট ভিসা প্রদানের যে নির্দেশ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পক্ষ থেকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে আদালতে সেই নির্দেশ মান্য করা সম্ভব নয়। তার কারণ যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেটের পক্ষে এককভাবে স্টুডেন্ট ভিসা প্রদান করা সম্ভব নয়। এবং যদি তাকে ফিরিয়েও আনা হয়, আনার পর যুক্তরাষ্ট্রে অবতরণ করার পরপরই তার বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া কার্যক্রম শুরু করতে হবে। তার কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ জারি করা হয়েছিল আদালতের মাধ্যমে। সেই আদালতের নিষেধাজ্ঞার, যেহেতু তাকে ইতিমধ্যেই ডিপোর্ট করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাটা এখন আর বলবৎ নেই। অতএব তাকে যদি ফিরিয়ে আনা হয়, তাকে দ্রুত নির্দেশ যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে। অতএব সেই কারণে ট্রাম্প প্রশাসনের পক্ষে তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। সেই তথ্যটি আজকে সরাসরি আদালতে গিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একজন কর্মকর্তা আজকে আদালতকে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন। ইমিগ্রেশন অভিযানের কারণে বেশ কিছু মানবিক সমস্যার কথা আমরা এই অনুষ্ঠানে বারবার বলে এসেছি। বাবা মায়ের কোল থেকে শিশু সন্তানকে গ্রেফতার করে আটক করে পাঠানো, কিংবা বা স্কুলে যাওয়ার সময় স্কুল ছাত্রছাত্রীকে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে পাঠানো। কিন্তু আজকে আরেকটি অমানবিক ঘটনা ঘটেছে। একজন ডিপোর্টেশন প্রাপ্ত বাবাকে গ্রেফতারের পর তার সন্তানের মৃত্যু। কারণ বাবাই ছিলেন সেই সন্তানের একমাত্র কেয়ার গিভার। অসুস্থ সেই সন্তানকে বাবা চিকিৎসা দিয়ে আসছিলেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যখন তার বাবাকে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে পাঠায়, তখন কিছুদিনের মধ্যে সে তার বাবার সেবা থেকে বঞ্চিত হওয়ার কিছুদিনের মধ্যেই সে মৃত্যুবরণ করে। এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের অমানবিক আচরণের শিকার হয়ে একজন কিশোরের মৃত্যু, তার বাবার সেবা থেকে বঞ্চিত, এই ঘটনা নতুন ভাবে উদ্বেগ, আতঙ্ক এবং ক্ষোভের সঞ্চার করেছে সমগ্র যুক্তরাষ্ট্রের অভিবাসী জগতে। আপনারা যারা ম্যানহাটনে এবং ব্রুকলিনে গাড়ি চালানোর সময় লক্ষ্য করেছেন যে ইতিমধ্যেই সেখানে বাস লেন কার্যকর করা হচ্ছে। এবং আজকে এমটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে বাস লেনটি আরো শক্তভাবে কার্যকর করা হবে। এখন থেকে ব্রুকলিন এবং ম্যানহাটনের 3টি বাস লাইনের কথা বলা হয়েছে, যে 3টি বাস লাইনে যদি কোনো গাড়িকে এই বাস লাইনে পাওয়া যায়, ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়, তাহলে $50 টিকিট দেওয়া হবে প্রথমে, এবং পরবর্তীতে রিপিট অফেন্ডার অর্থাৎ পুনরায় একই অপরাধ করলে তাকে $250 পর্যন্ত টিকিট দেওয়া হবে। সেই বাস লাইনগুলি হচ্ছে ব্রুকলিনের B68 এবং B60 এবং ম্যানহাটনের M57। এর পাশাপাশি আরো কিছু বাস লাইন রয়েছে যেগুলিতে বাস লাইনের অবস্থায় যদি কোনো গাড়িকে সেখানে বাসের ক্যামেরা চিত্র ধারণ করা সম্ভব হয়, সাথে সাথে টিকিট পাঠানো হতে। বাস ট্রেনে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা
সাবধানতা অবলম্বন করা আবশ্যকীয়, অবশ্যই করণীয়। এখন এই মুহূর্তে যদি আপনার টিকিট পেতে চান, প্রথমে $50 টিকিট, এরপরে $250 পর্যন্ত টিকিট উঠতে পারে। আপনারা জানেন যে হজের মৌসুম শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে এই বছরে যারা হজ করতে যাবেন তাদের হজের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। হজের অনুমতি প্রদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করছে সৌদি হজ মন্ত্রণালয়, এবং এটি গতবারের মতো এবারও তো যারা হজ পালন করবেন এই মৌসুমে, তাদের সবাইকে সৌদি মন্ত্রণালয়ের নির্দিষ্ট হজ অ্যাপস এর মাধ্যমে তাদের সে আবেদন করতে হবে, এবং আবেদনে করার পর বিভিন্ন দেশের কোটায় যারা বিজয়ী হবেন লটারির মাধ্যমে, তাদেরকে সেই হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আগামীকাল 8ই ফেব্রুয়ারি থেকে এই হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছে সৌদি হজ মন্ত্রণালয়। আপাতত আজকে এখানেই শেষ করি, আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস অনেক জায়গায় অনেক আলোচনার জন্ম দিয়েছে। সেটি হচ্ছে নিউ ইয়র্কে হোম কেয়ার, রিয়েল এস্টেট, হোলসেল, রেস্টুরেন্ট, গ্রোসারি, সুপারমার্কেট ব্যবসায় অনেক অতি চালাকের গলায় দড়ি পড়া শুরু হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হোয়াট ইজ দিস? সামাজিক মিডিয়ার জিনিসটা তো মানুষকে অ্যাওয়ার করার জন্য, নিউজ হিসাবে ঠিক বলা যাবে না। আমি নিউজ পোস্ট করি না, আমি মানুষকে সতর্ক করা এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষকে অবহিত করার চেষ্টা করি, যাতে পরবর্তীতে মানুষ সেই ভুলগুলো না করে। সাম্প্রতিককালে কিছু কিছু ব্যবসায় আমি লক্ষ্য করেছি, আমার কাছে খবর আসতে শুরু করেছে, অনেকে হোম কেয়ার নিয়ে বিপদে পড়েছেন। হোম কেয়ার বিভিন্ন ফন্দি ফিকিরে পড়ে হোম কেয়ার কিনে তারা শেষ পর্যন্ত সেটি পরিচালনা করতে পারছেন না, অনেক অর্থ লোকসান দিচ্ছেন। রিয়েল এস্টেট ব্যবসা একই অবস্থা হচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই এখন রিয়েল এস্টেট ব্যবসায় নেমে পড়েছেন, যাদের রিয়েল এস্টেট ব্যবসা করার লাইসেন্সই পর্যন্ত নেই। তারা মাঝখানে বিভিন্ন লোককে প্রতারণার মাধ্যমে বিভিন্ন রকমের লোভ লালসা দেখিয়ে তাদেরকে বাড়িগুলো বিক্রি করার চেষ্টা করেন। পরবর্তীতে সেই বাড়িগুলিতে এত সমস্যা থাকে যে যিনি বাড়ি কিনেন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে, তার ইনভেস্টমেন্ট দূরে থাক, তার ইনভেস্টমেন্টের লাভ তো দূরে থাক, মূল ইনভেস্টমেন্টই হাতছাড়া হবার অবস্থা দেখা দিয়েছে। অতএব এর পাশাপাশি আপনারা জানেন যে সুপার মার্কেট, গ্রোসারি, এই সমস্ত ব্যবসায় নানান ধরনের প্রতারণা, নানান ধরনের ফন্দি ফিকিরের মাধ্যমে মানুষকে এগুলি কেনা বেচার প্রক্রিয়া নিয়ে আসা হয়, এবং পরবর্তীতে যারা লোভে পড়ে অতি মুনাফার লোভে এগুলি করেন, পরে তারা ধরা পড়লে অনেক কষ্টার্জিত, অনেকেরই কষ্টার্জিত অর্থ, সবাই না অবশ্য, অনেকেরই কষ্টার্জিত অর্থ তারা হারিয়ে ফেলেন। অতএব আকাশে অন্ধকার দেখতে শুরু করেন এই সমস্ত। সেই জন্যই আমার এই সতর্কতাটা উল্লেখ করলাম। থ্যাংক ইউ। এটা খুব উদ্বেগজনক এবং আপনার ইঙ্গিতপূর্ণ, বাট এই ইঙ্গিতের এবং আরেকটা কথা তাহলে, যেহেতু আপনি কথাটা তুলছেন সেই জন্য আমি বলছি, আমাদের কমিউনিটিতে বেশ কিছু লোক নেমে গেছে যে অন্যের অর্থে ব্যবসা করার একটা, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে অন্যের অর্থে ব্যবসা করার একটা সুযোগ, দারুণ সুযোগ তারা কোনো না কোনো ভাবে সৃষ্টি করে ফেলতে পারে। কারো কাছ থেকে বাড়ি কেনার লোভ দেখিয়ে তাদেরকে একটা পুল করে, এর থেকে 20,000, এর থেকে 100,000, এর থেকে 50,000 নিয়ে তারা বিভিন্ন লাভ লোকসান দেখায়। তো অনেকের অনেক অর্থ আছে যারা সাধারণত আইআরএস কিংবা ট্যাক্স ফাইলের কাছে শো করতে চান না নগদ অর্থ, তারা তখন এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করেন। এখন যখন এই অর্থগুলি যিনি গ্রহণ করেন বিনিয়োগ করার উসিলায়, তিনি যখন টের পান যে এই অর্থের তিনি কোনো আইআরএস কে হিসাব দিচ্ছেন না কিংবা যাচ্ছেন না, তখনই তারা কাঁধে চেপে পড়ে বসে। একটা প্রশ্ন করি তাহের। নাজমুল, অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন, কিন্তু আপনি ইঙ্গিতে বলছেন, কেন খোলামেলা বলছেন না? আপনি কি জানেন কোন কোন ব্যবসা প্রতারণা করেছে, কোন কোন ব্যবসা মামলায় পড়েছে? জানা গেলে আমরা খবরটা অথেন্টিক বলে আমার কাছে বিবেচিত হতো এবং লোককে সাবধান হতো। রিয়েল এস্টেট ব্যবসায় বেশ কিছু লোক ইতিমধ্যে প্রতারণার শিকার হয়েছেন। তারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেছেন, যখন বাড়ি ক্রয় করেন তখন তাদেরকে বলা হয় বাড়িটা এমটি, কিন্তু যখন বাড়ি কিনে ফেলেন, দলিল সাইন করে ফেলেন, তখন গিয়ে দেখেন সেখানে ভাড়াটিয়া রয়ে গেছে, এবং ভাড়াটিয়া উদ্ধার করতে যে পয়সা খরচ করতে হয় তাতে তাদের লভ্যাংশের কিছুই থাকে না, বরং লোকসান দিতে হয়। এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটছে। কিছু কিছু জিনিস আদালতে মামলাও আছে, কিছু কিছু সালিশের মাধ্যমে করা হয়। কারণ যেহেতু অর্থগুলোর কোনো মানে ডকুমেন্টেড আর্নিং থেকে এই অর্থ বিনিয়োগ করা হয় না, অতএব এই ক্ষেত্রে মামলা যিনি বিনিয়োগ করেন তিনিও মামলা করার আগে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন।
এবং এইটা আমাদের কমিউনিটিতে এখন একটা ব্যাপক আকার ধারণ করেছে। ঠেকানোর পথ কি নাজমুল? ঠেকানোর পর অতি লোভে ফাঁদে পা না দেওয়া। না না, আমাদের পক্ষে যারা আমরা, আমাদেরকে হ্যাঁ, কিভাবে আমরা আপনারা অতি, হ্যাঁ অবশ্যই, যেমন ধরুন আপনি হাসান ভাই, আপনি একটা বাড়ি কিনতে চান, আপনার সেভিংস আছে, আপনি একজন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে বাড়ি কিনবেন, আপনি যিনি ব্রোকারের মাধ্যমে বাড়ি কিনবেন, লয়ার নিয়ে বাড়ি কিনতে ক্লোজ করতে যাবেন, আপনার একটা সেফটি নেট আছে। কিন্তু আপনি যখন কেউ আসে আপনাকে বলে যে আপনাকে আমি 500,000 বাড়ি 250,000 দিচ্ছি, আপনি আমাকে 20,000 এখন ডাউন পেমেন্ট দেন, অনেক সময় দেখা যায় যে আপনি লোভে পড়ে $20,000 দিয়ে 500,000 বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন, আপনি দিয়ে বসলেন, ওই $20,000 হাওয়া হয়ে গেল। Okay. আর আরেকটা যেটা বললেন, আচ্ছা যাই হোক, আমি মোহাম্মদ আফজাল আপনার কাছে যাই, যে আপনি আজকে আমার সাথে আপনার সাথে আমার আলাপ হচ্ছিল যে হোম কেয়ার সহ বিভিন্ন সরকারি সুবিধার যে অপব্যবহার, এটার আপনি প্রত্যক্ষদর্শী, এবং এটা পাবলিক চার্জ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে পাবলিক চার্জ, একদিকে হচ্ছে পাবলিক চার্জ, অন্যদিকে যেটা আমরা পাচ্ছি এটাই খাচ্ছি, রাইট? এই একটা অবস্থার মধ্যে, এবং এটার কোনো বাছ বিচার বলতে কিছু নেই, এবং এখন অনেকেই কনসিকুয়েন্স ফেস করতেছে, ভয় পাচ্ছে এখন। আপনি কি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন? আসসালামু আলাইকুম। আজকের প্যানেলি সহ টাইম টেলিভিশনের অজস্র সব দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে এখানে দুইটা জিনিস আপনি নিয়ে আসছেন, একটা হচ্ছে পাবলিক চার্জ বিষয়, এই কথাটা নিয়ে আসছেন, আর একটা হচ্ছে যে এই পাবলিক চার্জের এভিউজও করা হচ্ছে, দুইটা। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে পাবলিক চার্জটা কি, এটা ক্লিয়ার করতে হবে। তো পাবলিক চার্জ হচ্ছে যে যদি কোনো নাগরিক অথবা কোনো ইমিগ্রেন্ট, ধরেন যারাই এদেশে আসে, তারা যদি তাদের বেসিক সার্ভাইভালের জন্য বড় অংশের সরকারের সহায়তার উপর নির্ভর করে, এটাকেই পাবলিক চার্জ বলা হয়। তো পাবলিক চার্জের এটা পুরাতন ধারণা। যখন বেসিক পাবলিক চার্জ 18 সালের দিকে কংগ্রেসের সেটা পাশ করে, এবং এটাতে দুইটা জিনিস আসছিল পাবলিক চার্জ হিসাবে। একটা হচ্ছে TANF, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট ফর নিডি ফ্যামিলিজ, এন্ড SSI, সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম। এই দুইটাকেই পাবলিক চার্জ তখন বলা হতো। তো 1996-এ এই পাবলিক চার্জকে আরো একটু রিডিফাইন করে ক্লিন্টনের আমলে এটাকে সংযুক্ত করা হলো, যে আপনার ফুড স্টাম্প, তারপরে হচ্ছে পাবলিক চার্জের ভিতরে আছে যে মেডিকেড, তারপর ক্যাশ অ্যাসিস্ট্যান্স, এই টাইপের জিনিসগুলো তখন সংযুক্ত করা হলো। তবে ক্লিন্টনের আমলে এটা করা রিডিফাইন করা হলেও, এটা পাবলিক চার্জটা আমরা ওই অর্থে আনি যে ইনঅ্যাডমিসেবল ইমিগ্রেন্ট হিসাবে, গ্রাউন্ড অফ ইনঅ্যাডমিসেবিলিটি, অন্য কথায় যেটা বলে আর কি, যে ওদেরকে ভিসা দেয় না ওটার উপর ভিত্তি করে। তো যেটা হচ্ছে যে এটা রিডিফাইন করা হলেও এটার একটা কারণ ছিল যে ওটা ওইভাবে ইনফোর্স করা হয় নাই। ক্লিন্টনের আমলে যদি করা হয়েছে, এটা ইনফোর্স করা হয় নাই। তারপরে হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসলেন। এটা কিন্তু আগের, এটা অনেকে মনে করে যে উনি যখন এটা অ্যাপ্লাই করছেন খুব স্ট্রংলি, কেউ মনে করা হয়তো ওটা হয়তো উনি এটা চালু করছেন, কিন্তু ওটা অনেক আগে থেকেই চালু করা হয়েছে। তো ট্রাম্প যখন 2000 প্রথম ক্ষমতায় আসলেন, আসার পরে 2020 সালে উনি কি করলেন যে এটাকে অ্যাপ্লিকেশন করার জন্য চেষ্টা করলেন, যাতে করে এটা বিভিন্ন এমবাসি থেকে নির্দেশনা দেওয়া হলো যে তারা যেন এটাকে এটা গ্রাউন্ড অফ ইনঅ্যাডমিসেবিলিটি সেটা হিসাবে বিবেচনা করে ভিসা না দেওয়া হয়। এই ইনস্ট্রাকশন গুলা দূতাবাসকে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আপনার উনি ক্ষমতা থেকে চলে গেলেন 20 সালের দিকে। তারপরে বাইডেন আসলেন, আবার আগের অবস্থায় চলে গেল, ওটাকে আর অ্যাপ্লাই করা হলো না। তারপরে যাওয়াবার হলো, মানুষ এখানে আসলো, কাউকে ভিসা আটকানো হলো না ওই যে পাবলিক চার্জের প্রেক্ষিতে। এখন কথা হচ্ছে যে এই যে পাবলিক চার্জ এখন যেহেতু রিডিফাইন করা হয়েছে, আর ট্রাম্প যেহেতু আবার ক্ষমতায় আসছেন, আমরা মনে করি যে ওনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই, উনি এটাকে আরো স্ট্রংলি হয়তো অ্যাপ্লাই করবেন। এই কারণে আপনার এই যে পোস্টটা দিল, ইমিগ্রেশনের যে ভিসা ইস্যুয়ানের পোস্টটা আসলো, এই পোজের পরে হয়তো বা আরো কঠিন সিদ্ধান্ত দেওয়া হবে পাবলিক চার্জের ক্ষেত্রে। তাইলে এখন পাবলিক চার্জ মূলত পাবলিক চার্জের ক্ষেত্রে ফুড স্টাম্প, মেডিকেড এবং এগুলাকে ইয়ে করা হবে, ওই যে বিবেচনায় আনা হবে। আরেকটা হচ্ছে যে আপনার
এখন প্রশ্ন আসছে হোম কেয়ার কি পাবলিক চার্জ হবে? অবশ্যই হবে, কারণ হোম কেয়ার ইজ পেড বাই দ্য মেডিকেড। সো আমি যদি মেডিকেড নেই আর হোম কেয়ার নেই, দ্য সেম থিং। সো এই দুইটাই হচ্ছে পাবলিক চার্জ। এখন পরবর্তী প্রশ্ন আপনি আসছেন যে এটার মিসইউজ হচ্ছে, হিউজ মিসইউজ হচ্ছে, এটা হিউজ মিসইউজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমার কথা হচ্ছে আমরা একটা কালেকটিভ পানিশমেন্টের মুখোমুখি হয়েছি। এটা কি সঠিক কিনা? কালেকটিভ পানিশমেন্টটা সঠিক কিনা? কালেকটিভ পানিশমেন্টটা হচ্ছে যে একটা ক্লাসের একজন স্টুডেন্ট আপনার একটা দোষ করলো, টিচার সমস্ত স্টুডেন্টকে শাস্তি দিল, এটাকে কালেকটিভ পানিশমেন্ট বলে। তো এক্ষেত্রে যে যারা এটা অ্যাবিউজ করলো, এটা হচ্ছে এই অ্যাবিউজ করার কারণে এখন উনি পুরো 75টা কান্ট্রিকে এর আওতায় নিয়ে আইসা তারপরে ভিসা পুশ করে দিলেন। এটা সঠিক কিনা? এটা সঠিক হলো কিনা? মানুষ মনে করে যে এভাবে সমস্ত ভিসা বন্ধ না করে এই যে হোম কেয়ারের ক্ষেত্রে হোক অথবা আপনার মেডিকেডের ক্ষেত্রে অথবা দেখা গেছে ফুস্টামের ক্ষেত্রে যে সমস্ত অ্যাবিউজ হচ্ছে, ওইগুলাকে যদি স্ক্রুটিনি করে ফাইন্ড আউট করে গভর্নমেন্ট যদি যারা এগুলা অব্যবস্থাপনার কারণে টাকা পয়সা নিছে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলি রিম্বার্স করে যদি গভর্নমেন্ট নিয়ে যেতে পারে, এটা অর্থনীতি আরো সচল হবে এবং এই কালেকটিভ পানিশমেন্টটা হলো না। আমার কথা হলো, আমার মাথা ব্যথা হয়েছে এই জন্য আমি মাথা কেটে দিব না। আমার কথা হচ্ছে এটা মেডিসিন কি? মেডিসিন হচ্ছে এটা কিভাবে রোধ করা যায়, চাইলেই করা যায়। আপনি আমি আমরা এখানে যারাই আছি, আমারও অনেক কষ্ট লাগে কত ভাবে অ্যাবিউজ করছে এই যে প্যান্ডামিকের প্রোগ্রাম গুলা। হোম কেয়ারের ক্ষেত্রে দেখেন সেটা কি করে, যেমন দেখা গেল যে ঢাকা এমবেসি থেকে যখন আসলো ভালোভাবে আপনার তখন টেস্ট করা হলো কিডনি, ফুসফুস, লিভার, কোনো রোগ সুখ নাই। বাইরে আসার পরে লাঠি একটা হাতে নিয়ে তারপরে এখানে রুগী হয়ে গেল, এখন হাত নাই, পাও নাই, এই বিভিন্ন ধরনের বা হাঁটা চলা করতে পারে না, এগুলা করে এখান থেকে যে সুবিধা নিচ্ছে এটা কিভাবে বন্ধ করা যায় সেটার চিন্তা না করে আমার কোনো আপত্তি নাই। আমি আগেও বলছি যে যারা এখানে 100% ইলিজিবল লিগ্যালিটির ভিত্তিতে এই বেনিফিট গুলা নেয় তারা নিতে থাকুক, তাদেরকে আমরা উৎসাহিত করি। আর যারা এগুলা বানিয়ে এগুলা নেয়, যারা এগুলা ফ্রডুলেন্ট প্রসেস অবলম্বন করে যারা করে, তাদের যেন শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেয়। কালেকটিভ পানিশমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। সো পাবলিক চার্জের ব্যাপারে যারা প্রশ্ন করছেন, পাবলিক চার্জ তাহলে মেডিকেড পাবলিক চার্জ, রাইট? Medicaid is under the current administration. Medicaid is a public charge. তারপরে কারণ আমি তো বললাম যে কংগ্রেস মূল যে আইনটা পাস করছে ওখানে শুধু পাবলিক চার্জ ছিল এসএসআই এন্ড হচ্ছে টিএএন, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট ফর ফ্যামিলি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, আমরা যেটাকে ওয়েলফেয়ার বলি, দুইটাই ছিল। ওটা কিন্তু মূলত কংগ্রেস পাস করছে এবং বিভিন্ন সময় এটাকে এক্সপান্ড করে বিভিন্ন, যেমন ক্লিন্টনের কথা বললাম, পরে আমাদের ট্রাম্প সাহেবের কথা বললাম, তারা এটাকে রিডিফাইন করে, ক্লিন্টন থেকে ট্রাম্প সাহেব এটাকে রিডিফাইন করে মেডিকেড এবং আপনার ওই যে ফুড স্ট্যাম্প এগুলাকে পাবলিক চার্জের আওতায় তারা নিয়ে আসছে। এটা প্রেসিডেন্সিয়াল ও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিডিফাইন করছে। কংগ্রেস আর নতুন করে এগুলাকে এড করে নাই, বাট তারা রিডিফাইন করে এগুলি পাবলিক চার্জে নিয়ে আসছে। সুতরাং বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে মেডিকেড অথবা ফুড স্ট্যাম্প কি পাবলিক চার্জ? ইয়েস। হোম কেয়ার ইজ এ পাবলিক চার্জ? ইয়েস। সো আপনার মেডিকেড এভরিথিং ইজ পাবলিক চার্জ। এটা ছাড়াও আপনার সন্তান যে স্কুলে গিয়ে ফ্রি টিফিন খায়, এটাও পাবলিক চার্জের আন্ডারে। এটাও পাবলিক, বর্তমান প্রেক্ষাপটে এটাও পাবলিক চার্জে বলে যে এটা রিডিফাইন। অরিজিনাল কংগ্রেসের আইনে কিন্তু সেটা নাই, কিন্তু এটা এই যে অ্যাডমিনিস্ট্রেশন এটা রিডিফাইন করে এটা নিয়ে আসছে, এটাও পাবলিক চার্জ। এখন এখানে শেষ না, এখানে তর্ক হতে পারে। জি তাহির ভাই, এখানে বিতর্কের একটা বিষয় আছে। যদি আপনি পাবলিক চার্জের যদি সংজ্ঞায় যান তাহলে কিন্তু যদি এটা চ্যালেঞ্জ যদি হয় এটা হয়তো বা আটকা পড়ে যেতে পারে। পাবলিক চার্জটা কি আগেই বলছি যে একটা মানুষ যদি তার বেসিক যে নিডস, তার ফুড, তার হাউজিং, তারপরে তার ওয়াটার, এগুলার উপরে যদি সে প্রাইমারিলি গভর্নমেন্টের উপরে যদি নির্ভর করে তাইলেই তাকে পাবলিক চার্জের আওতায় আনা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি শুধু ফুডস্ট্যাম্পের উপরে নির্ভর করি তাহলে হয়তো আমি হোললি গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হলাম না, বা বেশিরভাগ অংশে গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হলাম না। তাহলে আপনি আমাকে কিভাবে পাবলিক চার্জের ডেফিনেশন অনুসারে আপনি তো আমাকে পাবলিক চার্জ ভরতে পারেন না। অথবা আমি শুধু মেডিকেড নিলাম,
মূল কংগ্রেসের আইন অনুসারে আপনি এটাকে পাবলিক চার্জ বলতে পারেন না, কারণ আমাকে পাবলিক চার্জ বলতে হবে আই হ্যাভ টু বি solely dependent on the government benefit। কিন্তু আমি যখন ফুস্টাম নিচ্ছি, পাশাপাশি আমি তখন আর মেডিকেটও নিচ্ছি না অথবা আমি হাউজিং নিচ্ছি না, তাহলে আমি solely গভর্নমেন্ট বেনিফিটের উপর ডিপেন্ডেন্ট না। সুতরাং এটা নিয়ে তর্ক হতে পারে, ভবিষ্যতে দেখা যাক কি হয় না হয়। উনি যখন এটা অ্যাপ্লিকেশন শুরু করবেন, নিয়ে যে সর্বশেষ যে মামলাটা হয়েছে সেখানে এই আর্গুমেন্টটাই দেওয়া হয়েছে, এবং আরো ভয়াবহ তথ্য হচ্ছে যে নতুন করে এই যে পাবলিক চার্জ দিয়ে যখন এই মামলা হচ্ছে সেই সময় তারা অলরেডি হোমল্যান্ড সিকিউরিটি ওনাদের ওয়েবসাইটে পাবলিক কমেন্টের জন্য দিছে। এখন তারা সেখানে পয়েন্ট সিস্টেম করতেছেন, সেখানে ওই যে বয়স এইগুলা ওই পাবলিক চার্জের সাথে সম্পর্ক, আপনার ইংরেজি জানা, আপনি এই দেশের কর্মপ্রবাহে বা কর্মজীবী হিসাবে এখানে কাজে যোগদান করতে পারবেন কিনা, এখানে আপনি সম্ভাব্য এই পাবলিক চার্জে ঢুকে যাচ্ছেন। এবং অনেকেই জানেনই না যে আমি যে ফুড স্ট্যাম্প নেই না কিন্তু এই মেডিকেটটা নিচ্ছি, এটা কি মানে পাবলিক চার্জে পড়ে কিনা। এই সমস্ত মানুষের সচেতনতার অভাব। এবং আমরা ব্যাপকভাবে যে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশিদের যে 53% না কত পার্সেন্ট 54% বললেন, আরো বহু কমিউনিটি আছে এর চেয়ে বেশি নেই। এবং এই তথ্যটা কোনো সরকারি অ্যাসেসমেন্ট অনুযায়ী না, এটা একটা পিউ রিসার্চ সেন্টার একটা কিভাবে এটা করছে এই ধরনের যে কোনো জরিপকে চ্যালেঞ্জ করা আছে। সো আমার মনে হয় মানে এইটা আমাদের যেমন সচেতনতা দরকার, আবার এটাও মানে মিয়া মোহাম্মদ আফজাল ভাই যেটা বললেন যে আইনগতভাবে পাবলিক চার্জকে এক্সপান্ড করে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী মানে আমাদের নতুন কমিউনিটি যে সমস্ত জিনিসের উপর নির্ভর করে বা নির্ভর করার ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠেছে, সেখান থেকে ফিরানোর জন্য যেমন সচেতনতা দরকার, তেমনি সরকারও এরকম হঠাৎ করে হ্রাস হওয়া এটার কোনো মানে হয় না। এইটার জন্য ইতিমধ্যে নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে একটা মামলা হয়েছে। এই মামলায় হয়তো অন্যান্য পক্ষরা যোগ দিবেন, এবং বিভিন্ন ওই যে মানবাধিকার গোষ্ঠী, বিভিন্ন অভিবাসী গোষ্ঠী তারাও মামলায় যুক্ত হচ্ছেন এটার একটা কাউন্টার আর্গুমেন্ট করার জন্য। আমি তার ভাই এ ব্যাপারে আরেকটা কথা বলতে চাই। পাবলিক চার্জের বিষয়টা যেহেতু ভিসার ক্ষেত্রে প্রযোজ্য পাবলিক চার্জ, তো এটা যেটা হচ্ছে ইব্রাহিম ভাই যেটা বললেন পাবলিক চার্জের ডেফিনেশন এবং পাবলিক চার্জের কি কি বিষয় হলে পাবলিক চার্জ হয়, এতে ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই যেটা ইব্রাহিম ভাই বললেন। তবে এখানে যেটা হচ্ছে ইব্রাহিম ভাই এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা ব্রড একটা পাওয়ার কাউন্সিলরের উপরে দেওয়া হয়েছে। উনি পাবলিক চার্জে পড়বে কিনা ওটা দেখার জন্য এখন আপনার বয়স উনি দেখবেন, আপনার এডুকেশন দেখবেন, আপনার এক্সপিরিয়েন্স দেখবেন, আপনার স্বাস্থ্যগত অবস্থা দেখবেন। সার্বিক বিষয় দেখে যদি উনি মনে হয় যে পাবলিক চার্জ বলতে যে আইটেমগুলো আমরা এখানে বললাম ওটার যদি কোনো একটার উপরে যদি এসে সোললি ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং ওটা যদি কাউন্সিলর সাহেব এটা সিদ্ধান্ত নেন যে উনি হয়ে যাবে, তাইলে উনি কিন্তু ভিসা ক্যান্সেল করে দিতে বা ভিসা দিবেন না। তাহলে এটা অনেকটা এখন কাউন্সিলরের উপরেই নির্ভর করতেছে যে উনি পড়বেন কি পড়বেন না, উনি ওই অবস্থার উপর প্রেক্ষিতে সিদ্ধান্ত দিবেন আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমাদের কমিউনিটি অনেকেই জানতে চাচ্ছিলেন যে পাবলিক চার্জ এই মুহূর্তে কোনগুলো পাবলিক চার্জ হতে পারে এবং তারা যে বিভিন্ন সুবিধা নিচ্ছেন এই সুবিধার কারণে অনেকের গ্রিন কার্ডও প্রবলেম হয়। বিকজ তারা যখন এই দেশে আসছেন, নতুন যারা আসছেন তারা এক ধরনের বন্ড দিয়ে আসছেন যে 5 ইয়ার্সের মধ্যে তারা কোনো ধরনের পাবলিক চার্জের আপনার মানে নেবেন না, সরকারি সুবিধা নেবেন না। এটা মজার বিষয় বলি তাহের ভাই, আপনি এখন আনসার ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হতে পারে, অনেকে অভিমত দিচ্ছেন আমেরিকানরা যারা, সেটা হচ্ছে যেমন যখন এখানে আমরা কাউকে স্পন্সর করি, রাইট, স্পন্সর করলে আমাদের একটা স্পন্সর আমরা করি না, ওই যে একটা স্পন্সর তো ওনাকে গ্যারান্টি দেয়, ইকোনমিক গ্যারান্টি যেটা। তাইলে কথা হচ্ছে যে যিনি আসবেন আইসা যদি উনি পাবলিক চার্জে যদি পড়ে যান, তাহলে গভর্নমেন্ট শুড কালেক্ট দিস মানি ফ্রম হিজ অর হার স্পন্সর। তো আমার কথা হচ্ছে যদি ওই জিনিসটা কিন্তু ইনফোর্স না, ওটা যদি ইনফোর্স হয়ে যায় তাহলেও কিন্তু ওই অটোমেটিক্যালি মানুষ কাউকে স্পন্সর দিতে উৎসাহিত হবে না। কারণ গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভটা নেয়, যেমন আমি একজনকে স্পন্সর করলাম, সে আসলো আইসা এই আইনটা আছে কিন্তু এটা ইন্সপোর্ট হচ্ছে ভয়ের কারণ। সুতরাং এই আইনটা আছে, এখন কেউ যদি আইসা পাবলিক চার্জে যায়, মনে করেন ফুস্টাম নিল, এবং যদি এখন গভর্নমেন্ট চায় পয়সাটা আদার করতো, গভর্নমেন্ট ক্যান সু দ্য পারসন হু সাপোর্ট দ্যাম। এই আইনটা আছে। এখন আমাদের কেয়ারফুল থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু এ ব্যাপারে ভেরি সিরিয়াস, ইফ হি ক্যান অ্যাপ্লাই
দিস রুলস আমরা অনেকেই বিপদে পড়ে যাব, কারণ এখানে আইনে বলা আছে যে যদি কেউ কাউকে স্পন্সর করে আর যদি গভর্নমেন্ট থেকে পাবলিক ফান্ড নিয়ে থাকে, তাহলে 10 বছরের ভিতরে গভর্নমেন্ট ওই লোককে সু করে এই টাকা আদায় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ছোট্ট জিনিস জেনে নিই আপনার কাছে একটু, যে আজকে একটা নিউজ দেখেছি আমরা, ট্যাক্স রিটার্ন যারা করবেন তাদের তথ্য আগে খবর বেরিয়েছিল যে IRS এর সব তথ্য ফেডারেল গভর্নমেন্ট এটা নিতে পারবো। দ্যাট মিনস তারা এখান থেকে তথ্য নিয়ে কারা লিগেল কারা ইলিগেল কারা আনডকুমেন্টেড সব বের করতে পারবে। বাট আজকে কোর্ট বলেছে যে IRS কোনো ধরনের শেয়ার আপনার তথ্য শেয়ার করতে পারবে না ফেডারেল গভর্নমেন্টের সাথে। সো এটা কি একটু বলবেন যে হোয়াট ইজ দ্য নিউজ? আচ্ছা, এটা প্রথমত তাহের ভাই, দিস ইজ নট দ্য ফার্স্ট কেস, দিস ইজ দ্য সেকেন্ড জাজমেন্ট। ফার্স্ট জাজমেন্ট ওয়াজ গিভেন ইন নভেম্বর এগেইনস্ট দিস এগ্রিমেন্ট। এই ফার্স্ট জাজমেন্ট এটা ওয়াশিংটন ডিসির একটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হয়েছিল। তারা এই জাজ সাহেব বলছিলেন যে এভাবে যেহেতু প্রাইভেসি ল অনুসারে IRS কোনো ট্যাক্স পেয়ারের ইনফরমেশন কাউকে শেয়ার করতে পারবে না, এটা ইলিগাল এবং এটা করা যাবে না। আর সেকেন্ড জাজমেন্টটা আজকে আসলো আপনার ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এগেইন আরেকটা গ্রুপ মামলা করছিল। এই জাজ সাহেবও বলছেন যে এটা ইলিগাল, প্রাইভেট ইনফরমেশন IRS এর যে কমিটমেন্ট করছে ট্যাক্স পেয়ারদের সাথে এবং তাদের যে আইন আছে আইনে কারোর সাথে এটা শেয়ার করতে পারবেন না। এবং এটার একটা মজার বিষয় হলো এখন পর্যন্ত 1.3 মিলিয়ন মানুষের তথ্য IRS এর কাছে রিকোয়েস্ট করছে এই এগ্রিমেন্টের আন্ডারে, এগ্রিমেন্ট বিটুইন IRS এন্ড হোমল্যান্ড সিকিউরিটি দেওয়ার জন্য আর কি। তো সুতরাং এটা স্টাফ হয়ে যাবে এবং এটা হওয়া উচিত। এটার কারণ হচ্ছে এমনিও যে সমস্ত ভয় ভীতি ছড়াচ্ছে, এরপরে আপনি আবার আমার ইনফরমেশন প্রথমে আপনি বললেন যে আমার ইনফরমেশন আপনি দিবেন না কাউকে, তারপরে আপনি এটা এখন দিবেন, তো এটা আরো ভয় ভীতি ছড়াবে। মানুষ এখন কাজকর্ম করতে পারছে না, আপনি জ্যাকসন এইটা হাতেন দেখবেন লোকজন দেখবেন না, রাস্তাঘাটে নাই, বয়ে গড়ে এমনি তো অর্থনীতি অচল হয়ে যাবে, বিভিন্ন কাজকর্ম করতে পারতেছেন না আপনি, ইউ আর স্প্রেডিং ফিয়ার অ্যামং দ্য পিপল। তো এটা একটা ভালো দিক। আচ্ছা, আপনার আরেকটা কথা, যেহেতু আপনার প্রশ্ন মজার একটা কথা দিয়ে আমি শেষ করে দিই, এটা আমি মনে করছিলাম আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের ট্রাম্প সাহেবের, আপনি জানেন কিনা ট্রাম্প সাহেব কিন্তু IRS কে সু করছে ফর $10 বিলিয়ন। এটা করছে কি জন্য? টু IRS এর একজন কন্ট্রাক্টর, ওনার নাম হচ্ছে আপনার চার্লস লিটল জন। উনি একটা কন্ট্রাক্টর ছিলেন, উনি প্রায় $500,000 মতো ইনফরমেশন লিক করছেন। এই জন্য ডোনাল্ড ট্রাম্প সাহেবের ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন 2 ইয়ার্স এর লিক হয়ে যায়, 19 and 20। এই কারণে নভেম্বরে কিন্তু উনি সু করছেন $10 বিলিয়ন টু গেট ফর দ্য IRS, বিকজ ওনার রেপুটেশন, ওনার বিজনেস এগুলা হার্ট করছে এই কারণে। এখন দেখেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলি যে আমাদের একটা গান আছে না, যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া দৌড়ো, উজা হইয়া দংশন করো, আর কি হইয়া, এইরকম একটা গান আছে। এখন উনি দেখেন গভর্নমেন্ট, উনি সু করছেন উনার ডিপার্টমেন্টকে, উনার এখন দেখা যাচ্ছে গভর্নমেন্টকে, এই যে গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে ডিফেন্ড করবে আপনার জাস্টিস ডিপার্টমেন্ট, উনার অ্যাটর্নি জেনারেল উনার দ্বারা নিয়োজিত, এবং এই যে আমাদের ডিপার্টমেন্ট অফ ট্রেজারির যে মিনিস্টার, এটা সেক্রেটারি, উনার নাম বেসেন, উনাকে উনি নিয়োগ করছেন, আবার উনি এদের কাছে টাকা চাচ্ছেন। এখন এটা কত বড় ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি চিন্তা করে দেখেন। এখন অনেকে মনে করতেছে এটা কিন্তু টাকা মারার একটা দান্দা, এটা কিন্তু সিরিয়াস ইস্যু। উনি অনেকে মনে করতেছে $10 বিলিয়ন উনি আদায় করে নিয়ে যাবে। এই যে ডিপার্টমেন্ট অফ ট্রেজারির যে সেক্রেটারি আছে, উনি নাকি বসে রয়েছে যে ওখান থেকে অর্ডার আসবে আর চেকটা ওনাকে লিখে দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে উনার যে ট্যাক্স ইনফরমেশনটা লিক হয়েছে, উনার ইনফরমেশনের কারণে উনার যে রেপুটেশনের ক্ষতি হয়েছে, উনার যদি $10 বিলিয়ন যদি উনাকে দিতে হয়, আমি তো $20,000 ট্যাক্স ফাইল করি, আমার যে ইনফরমেশন লিক হলো আমি কত টাকার সু করতে পারি? আইন তো দুইজনের জন্য তো দুভাবে হতে পারে না। ওটাও তো IRS ক্লিক করছে, আর এখন যে তারা নিজে থেকে IRS কে লিকের জন্য আন্ডারস্ট্যান্ডিং করছে, এটা কি অন্যায় না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই। আপনার কাছে যাই, আজকে আমাদের মিয়ামদ আবদুল্লাহ সাহেব অনেক সুন্দর সুন্দর অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনার কাছে যাই যে ব্যাড নিউজ ফর
আমাদের মহান প্রেসিডেন্ট ট্রাম্প। আপনি জানেন যে রেড কার্ড 3টা রেড কার্ডের মধ্যে সামনে একটা তো ইতিমধ্যেই হয়েছে আপনার টেক্সাসে, তারপর নর্থ ক্যারোলিনাতে, তারপর আরও অনেকগুলো আমি সামনে দেখতে পাচ্ছি। সো আপনি কি একটু ক্যাটাগরিগুলি কী কী রেড কার্ড সামনে আছে একটু বলবেন? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। ইনফ্যাক্ট এই মাসে ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প সাহেবের জন্য। কেমন $10 বিলিয়ন পেয়ে গেলে তিনি অনেকটা শান্ত হবেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এই মাসটা খুব একটা ভালো যাচ্ছে না। শুরু হয়েছিল গ্রিনল্যান্ড নিয়ে, তিনি গ্রিনল্যান্ড দখল করে ফেলবেন, আলটিমেটলি তিনি হাত তুলে দিলেন যে ভাই হবে না, চুক্তি করার কথা বলছেন তিনি, গ্রিনল্যান্ড গেল। তারপরে তিনি আক্রমণ করলেন, আক্রমণই বলছি আমি, মিনেসোটাতে, মিনিয়াপোলিসে, যখন দুজন শ্বেতকায় নারী ও পুরুষ মারা গেলেন এবং চতুর্দিক থেকে চিৎকার শুরু হলো, তখন তিনি রিট্রিট করলেন, লোক কমিয়ে নিয়ে এসছেন। উনি বললেন যে না, হোমল্যান্ড সিকিউরিটি বাড়াবাড়ি করছে, ক্রিস্টি নোমকে তিনি সরিয়ে দিলেন। 2 নম্বর রিট্রিট। 3 নম্বর রিট্রিট, আপনাদের মনে আছে টেক্সাসের তিনি রিডিস্ট্রিক্টই করেছিলেন, মনে আছে? 5টা সিট তিনি বলেছেন আই ওয়ান্ট 5 রিপাবলিকান সিটস, এবং ম্যাপ কাটাকাটি করে তিনি 5টা পেয়েও ছিলেন। গত সপ্তাহে একটি নির্বাচন হয়েছে, স্টেট লেভেলের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে একজন ডেমোক্র্যাট, প্রোগ্রেসিভ ডেমোক্র্যাট, সেন্ট্রিস্ট ডেমোক্র্যাট, সেখানে 31 পয়েন্টের ব্যবধানে, মানে আমি বুঝিয়ে বলছি, আমি জিতেছেন। এই ডিস্ট্রিক্টে ডোনাল্ড ট্রাম্প সাহেব 17 পয়েন্টে জিতেছিলেন। সেই ডিস্ট্রিক্টে এই লোকটি, তার নাম টাইলার রেমাট, তিনি 14 পয়েন্টে জিতেছেন। 14 আর 17, 31 পয়েন্টে তিনি, এই সুইংটা হলো ট্রাম্প সাহেবের ডিস্ট্রিক্টে। এটা খুব সিগনিফিক্যান্ট। এটা বুঝতে হবে এই কারণে যে যখন কাটা হয়েছিল টেক্সাসের ম্যাপটা, তখন ধরে নেওয়া হয়েছিল যে হিসপ্যানিকরা ট্রাম্প সাহেবের পক্ষে ভোট দেবেন, কারণ তারা ভোট দিয়েছিলেন। এই বললাম 14 পয়েন্টে তিনি 17 পয়েন্টে জিতেছেন, তার মধ্যে একটা বড় অংশ ছিল কিন্তু হিসপ্যানিকরা। সেই হিসপ্যানিকদের ভোটেই কিন্তু এবার টেইলর সাহেব জিতে গেলেন 14 পয়েন্টে। তার মানে বড় একটা সুইং ঘটেছে। কত বড়? 14 এবং 17, 31 পয়েন্টের সুইং ঘটছে, যার একটা বড় সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে কি হিসপ্যানিক। আমরা দেখেছি আমাদের বাড়ির পাশে নিউ জার্সিতে গতবারের নির্বাচনে, সেই নির্বাচন দেখেছি আমরা বিভিন্ন হিসপ্যানিক কনসেন্ট্রেটেড ডিস্ট্রিক্টগুলিতে কোনো কোনো ক্ষেত্রে 40 পয়েন্টের বেশি সুইং ঘটেছে। যারা ট্রাম্প সাহেবকে ভোট দিয়েছিলেন তারা এখন ভোট তুলে নিয়ে ভোট দিচ্ছেন তার প্রতিপক্ষকে, মানে ডেমোক্র্যাটদের। কারণটা খুব স্পষ্ট, কারণ এই ইমিগ্রেশন ক্র্যাকডাউনের ফলে সারা দেশ জুড়ে কিন্তু একটা প্রতিবাদ উঠেছে, এবং আমেরিকার 10 জনের 7 জন, মানে 70% লোক বলছে যে বাড়াবাড়ি হচ্ছে। 70%, যার মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশ হচ্ছে গিয়ে রিপাবলিকান। এবং অবভিয়াসলি যেহেতু টার্গেট করা হয়েছে হিসপ্যানিকদের, ফলে হিসপ্যানিকরা এখন তাদের হাত কামড়াচ্ছে যে কেন ভোট দিয়েছিলাম ভাই ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। কেমন? 2 নম্বর। থার্ড ইন্টারেস্টিং সেটব্যাক তার জন্যে সুপ্রিম কোর্ট। আপনারা জানেন টেক্সাসের এই ম্যাপ পুনর্গঠনের সময় তার প্রতিবাদে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর কেভিন নিউসাম, তিনিও বললেন ঠিক আছে, তুমি টেক্সাসে 5টা নিচ্ছ, আমি আমার রাজ্যে 5টা অতিরিক্ত সিট আমি নতুন করে ম্যাপ কেটে 5টা ডিস্ট্রিক্ট বানাবো আমি, যেখানে আমরা আমাদের পার্টি, ডেমোক্রেটিক পার্টি 5টা ভোট পাবে। এবং তিনি ভোট কাটলেন। তার প্রতিবাদে রিপাবলিকানরা মামলা করেছিল। সেই মামলাটা গড়াতে গড়াতে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট পৌঁছেছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে গেভিন নিউসামের যেই নতুন ম্যাপ, সেই ম্যাপটা জায়েজ, ফাইন, কোনো প্রবলেম নাই। তার মানে এই 5টা সিট এখন, ওই যে আগের 5টা সিট তারা কাটাকাটি হলো এই 5টা সিটে। তার চেয়ে বড় কথা, যে 5টা সিট তারা টেক্সাসে পাচ্ছে, দেখা যাচ্ছে সেই 5টার মধ্যে অ্যাটলিস্ট 2টো সিটে প্রবাবলি এই হিসপ্যানিকদের ভোটের কারণে রিপাবলিকানরা তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। গেল। ট্রাম্প সাহেব, আপনারা জানেন এই বছরের গোড়ার দিক থেকে দেখেছি আমরা বিভিন্ন ভবনের নাম, প্রতিষ্ঠানের নাম নিজের নামে করা শুরু করেছেন। ইনফ্যাক্ট আমাদের
পেন স্টেশনের নামও তিনি নিজের নামে করার প্রস্তাব রেখেছিলেন, কাজে লাগেনি। সুমার সাহেবকে ডেকে নিয়ে বলেছেন যে এ নামে, আমার নামে যদি হয় তাহলে আমি তোমাদের এই যে হাডসন টানেলে যে পয়সা আছে $12 বিলিয়ন রিলিজ করব, তাহলে করবো না। তো সেটা আপাতত হচ্ছে না। কিন্তু তিনি কেনেডি সেন্টারকে, বিশ্ববিখ্যাত পারফর্মিং সেন্টার কেনেডি সেন্টার, তার সঙ্গে তিনি নিজের নাম জুড়ে দিয়েছিলেন। ট্রাম্প কেনেডি সেন্টার তিনি করেছিলেন। ভালো, তিনি করতেই পারেন, তিনি দেশের প্রেসিডেন্ট। কিন্তু তিনি করার ফলটা হলো কি জানেন? সব পারফর্মাররা একে একে বয়কট করা শুরু করলো, যেখানে আমরা পারফর্ম করব না। এমন অবস্থা দাঁড়ালো যে নতুন বছরের যে প্রতি বছরের যে অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানই হলো না, কারণ পারফর্মাররা কেউ রাজি হচ্ছে না। তারপরে অনুষ্ঠান হচ্ছে, দেখা যাচ্ছে বড় জোর 30% 40% লোক সেখানে দর্শক জড়ো হচ্ছে। ব্যাপারটা খুবই বিরক্তিকর, খুবই এম্বারাসিং আমাদের প্রেসিডেন্ট সাহেবের জন্য। তিনি এখন কি করলেন? ঘোষণা করেছেন যে তিনি আগামী 2 বছরের জন্য এই কেনেডি সেন্টার বন্ধ করে দিচ্ছেন। কেন? তিনি এটাকে নতুন করে বাড়াবেন, নতুন করে গড়বেন, $200 মিলিয়ন খরচ করে রিকনস্ট্রাক্ট করবেন। কিন্তু মূল কারণ কিন্তু ওইটা, যে কেউই আর চাচ্ছে না, সম্মানজনক কোনো পারফরমেন্স চাচ্ছে না নির্বাচন করতে। মানে মূল কথা দাঁড়াচ্ছে যে একের পর এক ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই, বিশেষ করে এই মাসটাই বলছি আমি, তিনি রিট্রিট করছেন। শেষ রিট্রিটটা কি হচ্ছে? শেষ আঘাতটা কোথায়? আঘাতটা এসছে মার্জরি টেলর গ্রিনের কাছ থেকে। তার খুব একনিষ্ঠ একজন সমর্থক, আপনারা জানেন, তিনি পরশুদিন একটি ভিডিও রিলিজ করেছেন। সেই ভিডিওতে তিনি বলছেন যে মাগা ইজ এ বিগ লাই, যে মেক আমেরিকা গ্রেট এগেইন যে মুভমেন্ট ইজ এ বিগ লাই। কারণ এই মুভমেন্ট থেকে সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। প্রমাণটা তিনি দিচ্ছেন কি? এপস্টিন ফাইল। তিনি বলছেন যে এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্প সাহেবের নাম আছে 38,000 বার, 38,000 টাইমস রয়েছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের নাম। কেমন? এই যে এপস্টিন ফাইলের যেই প্রেতাত্মা ভর করেছে ট্রাম্প সাহেবের উপরে, যাচ্ছে না। কিন্তু আপনারা জানেন যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন ডাকা হয়েছে, তার নাম আছে এই ফাইলে জবাবদিহি করবার জন্য। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প সাহেবও জবাবদিহি করবেন? তার তো 38,000 বার নাম তার মাঝে, তিনি কি করে জবাবদিহি না করে বসে থাকেন? ধরে নিচ্ছি আমি এই সময় হবে না, এই রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে হবে না, কিন্তু নভেম্বরের পরে যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলায় এবং ডেমোক্রেট ক্ষমতায় আসে, তাহলে অলমোস্ট ডেফিনেটলি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেবকে ডাকা হবে জবাবদিহি করবার জন্য। এই 38,000 বারের হিসাব তাকে দিতে হবে। ফলে বড় ধাক্কা কিন্তু তার জন্য এখনো অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটু বাংলাদেশ নিয়ে আলোচনা করি, তারপরে সাহেব ভাই আপনার কাছে আসবো। আপনারা সবাই পার্টিসিপেট করতে পারেন। বাংলাদেশের যে নির্বাচন, আর মাত্র 3 দিন আছে বোধহয় নির্বাচনের, 3 দিন পরে নির্বাচন। এই নির্বাচনে আসলে আমরা তো সবাই একটা ইয়ে আছে যে বিএনপি ইজ কামিং টু দ্য পাওয়ার, কিন্তু আবার অনেকেই বিভিন্ন, যেমন গতকালকে জার্মান যে ডিএইচএ ভ্যালে বোধহয় এটার নাম, জি হাসান ভাই এটার নামটা কি জানি, ওদের একটা রিপোর্ট তারা করেছে, আরও কিছু আপনার বিবিসি বাংলা নিউজ করেছে। এতে মনে হচ্ছে যে ভেরি টাইট ইলেকশন। কোনোটা আবার কোনো পর্যবেক্ষণ কেউ বলছে যে ইভেন জামাত ভালোও করতে পারে, এমনও কারো শোনা যাচ্ছে কথা। সো ইব্রাহিম চৌধুরী, আপনার কাছে শুরু করি যে এই আপনার কি মনে হয়, এমনি তো কিছু বোঝার হতো মানে, এবং বাংলাদেশের পুল সিস্টেম হয়তো মানে নির্ভরযোগ্য কোনো পুল সিস্টেমও নাই, আপনার কাছে কি মনে হয়? না, এটা মানে এই সবগুলো সংবাদ মিডিয়াতে যেভাবে আসতেছে, জামাত অনেক শক্তি সঞ্চয় করেছে গত 16-17 বছরে। আওয়ামী লীগ মানে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে মানে জামাতের কার্যক্রম তো বন্ধ হয় নাই, মানে এদের নির্মূল করা যায় নাই। বরঞ্চ আওয়ামী লীগের সমস্ত ফোকাস ছিল বিএনপি কে যাতে মানে ক্ষমতা থেকে দূরে সরে রাখা যায়। তো সেই সুযোগে জামাতে ইসলাম প্রচুর কাজ করেছে এবং এই কাজের ফলাফল পেয়েছে। তবে আমি এটা বলি যে বাংলাদেশের নির্বাচনী যে ব্যবস্থা, এটা শুধু একদম স্বচ্ছ যে মানুষ গিয়ে মানে আপনার ঘুম থেকে উঠে এখানে আমাদের আমেরিকার মতো গিয়ে ভোট দিবে এমন তো না। বাংলাদেশের নির্বাচন
এখনো সেই প্রভাব কেন্দ্রিক, এলাকা ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক, এবং নির্বাচনের যে সমস্ত মেশিন গুলো কাজ করে এর মধ্যে একটা উল্লেখযোগ্য মেশিন হচ্ছে প্রশাসন, উল্লেখযোগ্য মেশিন হচ্ছে স্থানীয় এলাকার চাঁদাবাজ মাতবর যারা সমাজকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমাজটা তো সাধারণ ভাবে বেড়ে ওঠা মানুষ সবসময় বুঝ দিতে পারে না। তো এই জন্য আমি afraid যে যদিও জামাতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু নির্বাচনের যে জোয়ার, জনমানুষকে নিয়ে যে ভোটে যাওয়া, সেটা যদি মানে সেটা বিএনপির আগে থেকে আছে, এটা এখন মানে কি বাধাগ্রস্ত খুব বেশি হয়েছে, তারা এই জোয়ারটা উঠাতে পারছে না, এটা নিশ্চিত না। এবং নতুন মানে আবু তাহের, আপনি গত 20 বছরে যে বাংলাদেশে যে তরুণ সমাজ গড়ে উঠেছে এদের আমরা জানি না। আগে ছিল যে এই পরিবারের লোক আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, ওই পরিবারের সব লোকরা সে আওয়ামী লীগকে ভোট দিবে না, বিএনপি কে দিবে না, জামাতকে দিবে। কিন্তু এখনকার পরিস্থিতি, আমি অনেকগুলো পরিবারের সাথে আলাপ করেছি, তারা নিজেরাই জানেন না তাদের ছেলে মেয়ে যারা কলেজে পড়ে বা কলেজ থেকে সদ্য বেরিয়েছে, এই যে 25-30-এর মধ্যে বয়স, তারা কোন দিকে ভোট দেবে। সুতরাং এটা খুব প্রিডিক্ট করা খুব মুশকিল। তবে একটা নিঃসন্দেহে বলা যায় যে মানে সমস্ত বাংলাদেশ একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে, নানা বিষয়ে সংশয়, এবং সীমান্ত দিয়ে অস্ত্র আসতেছে, অস্ত্র উদ্ধার সম্ভব হয় নাই, এমনকি আলামত করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সহিংসতা হবে, এবং এই সহিংসতা দমন করার জন্য প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি এবং সেই মানে সেই কাঠামোগত অবস্থানও নাই। তো এই মুহূর্তে আমরা জ্যোতিষীর মতো বলতে পারি না যে বিএনপি পাশ করেই ফেলবে আবার জামাত আসবে, কিন্তু নির্বাচন উত্তেজনাকর হবে। এটা একটা ভালো দিক গণতন্ত্রের জন্য, যদি রক্তক্ষয় না হয়। আমরা দেখি এবং নতুন প্রজন্ম যাদেরকে আমরা বলি যে তারা এই পৃথিবী উদ্ধার করবে, আমাদের মানে দেশকে আরেকটা বড় জায়গায় নিয়ে যাবে, দেখি তারা কি ভাবে, তারা কি চিন্তা করে, এই দেশটাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য তাদের রায় প্রতিফলিত হয়। জি আবু তাহের, আমার কথা এখানে আপনার কাছে একটু শুনি, আপনার কি অ্যানালাইসিস? আমি ওভারঅল এগ্রি করি খোকনের সাথে, কিন্তু কতগুলি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে গত 1 মাসে। তারেকের প্রত্যাবর্তনের পরে একটা ঢেউ উঠেছিল, আপনারা দেখেছেন। আমিও খুব উৎসাহী হয়েছিলাম, কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলা হচ্ছে, গণতন্ত্রের পক্ষের শক্তি বলা হচ্ছে, অসাম্প্রদায়িকতার পক্ষের শক্তি, ফলে আমরা উৎসাহিত হয়েছিলাম। কিন্তু বিএনপির পারফরমেন্স গত 1 মাসে কিন্তু মোটেই ভালো নয়। যেভাবে মিটিংগুলি করা হচ্ছে, আমরা জানি মিটিংগুলির পয়সা দিয়ে ট্রাকে লোক বোঝাই করে আনা হচ্ছে, এবং যদি আপনি কাভারেজ দেখে থাকেন, প্রচুর লোক কিন্তু পেছন থেকে ছড়ে চলে যাচ্ছে। ইস্যু কি এই মুহূর্তে নির্বাচনে? এই নির্বাচনের প্রধান ইস্যু কি? আমি জনমত যদি দেখলাম, প্রধান ইস্যু হচ্ছে কি দুর্নীতি। 1 নম্বর ইস্যু। 67% লোক বলছে যে তাদের চোখে প্রধান ইস্যু হচ্ছে দুর্নীতি। এখন আমাদের গত 50 বছর অভিজ্ঞতা কি বলে? এই দুটি দল, হয় বিএনপি না আওয়ামী লীগ, বাংলাদেশকে হুবলে খেয়েছে তো। সেক্ষেত্রে যদি আপনি একজন ভোটার হন, আপনি কি চাইবেন? সেই দলকে আপনি আবার ভোট দেবেন যে দল আপনাকে খুবলে খেয়েছে? আমি কথাটা বলছি কেন, একটা ভালো বোঝার উপায় হচ্ছে, একটা মিরর হচ্ছে, আয়না হচ্ছে এই 4-5টা বিশ্ববিদ্যালয়। রোকেয়া হল মনে করা যাক, মেয়েরা, আমি লিখেছি এবং আমি এখনো বলছি আমি যে জামাত ক্ষমতা আসা মানে নারী অধিকারের ক্ষুণ্ণ হওয়া, কেমন? তারপরে মেয়েরা কেন ভোট দিচ্ছে জামাতকে, জামাতপন্থীদেরকে? ব্যাখ্যাটা হচ্ছে এরকম। আমি অসংখ্য লোকের সাথে কথা বলছি, ছাত্রদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভাই আমরা তো ছাত্র দলকে দেখেছি, ছাত্রলীগকে দেখেছি, তারা কি করে? তারা তো আমাদের অধিকারকে রক্ষা করেনি, হলের ভেতরে না, হলের বাইরে না। সাধারণ লোক যা ভাবছে, ছাত্ররাই তাই ভেবেছে। আনটেস্টেড কে? আনটেস্টেড জামাত। আপনি দেখবেন যে জামাতের যিনি আমির এবং জামাতের অন্য সবাই ঘুরে ফিরে মূল ফোকাস তাদের দুর্নীতি, এটা একটা। 2 নম্বর ভেরি সিগনিফিকেন্ট ইস্যু হচ্ছে যে এই মুহূর্তে বিএনপির কোনো নেতা গড়ে উঠতে পারেনি। তারেককে নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে, তারেকের প্রোফাইলটা নেতার প্রোফাইল না। তারেককে দেখে কেউ বলবে না যে আমি এর অনুসারী হব। তাকে প্রপ আপ করার নানা চেষ্টা হচ্ছে, পুরো ব্যাপারটা কোরিওগ্রাফ আমি বলে মনে করি। কিন্তু কেউই তারেকের কথা শুনে উদ্দীপ্ত হবে আমার কিন্তু তা মনে হয় না। দোষটা কিন্তু আমাদের এই পরিবার ভিত্তিক রাজনীতির ফলেই। কেউই আমরা অ্যালাউ করিনি দ্বিতীয় কোনো নেতা দাঁড় করাতে। এখন যে বিএনপি আছে, যদি আপনি আল জাজিরায় সাক্ষাৎকার দেখে থাকেন আমাদের ফখরুল সাহেবের, আপনি মুখ ফিরিয়ে নেবেন। একটি বাক্য শুদ্ধ করে বলতে পারেন না তারা।
লিটারালি একটি বাক্য তার শুদ্ধ করে বলতে পারেন না, সেই লোককে আমি কেন ভোট দেবো? অন্যদিকে শফিকুর রহমান সাহেব যতই তিনি ধর্ম নিয়ে কথা বলেন না কেন, তার কথার স্পিরিট আমি দেখতে পাচ্ছি লোককে মুগ্ধ করছে, এবং তিনি ঘুরে ফিরে বলছেন কি ওই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। শেষ কথা বলি আমি, কিন্তু আমার ভয় অন্যত্র। ভয় হচ্ছে এই যে এই বর্তমান প্রশাসন, যে কথাটা ইব্রাহিম চৌধুরী বলার চেষ্টা করলেন, তা হচ্ছে যে এই প্রশাসন ইকুইপড কিনা নির্বাচনের সময় সমস্যা হলে তা হ্যান্ডেল করার মতো ক্ষমতাদার আছে কিনা। আমরা কি জানি একথা মোটামুটি প্রমাণিত, তা যে প্রশাসনের ভেতরে একটা বড় অংশ জামাতের পক্ষে আছে। যদি নির্বাচনের দিন দেখা যায় যে নির্বাচনের গতি উল্টে যাচ্ছে, আমরা একদিন তো বলে এসেছি তারেক সাহেব পরবর্তী প্রধানমন্ত্রী, নির্বাচনের হাওয়া অন্যদিকে বইছে, সেক্ষেত্রে বিএনপি কি করবে? জাস্ট ইমাজিন করুন, আগে নির্বাচনে কামাল হোসেন সাহেব সকাল 12টার সময় প্রেস কনফারেন্স করে ডেকে বললেন আমরা বয়কট করছি। যেই তারা বুঝলেন যে নির্বাচনের হাওয়া অন্যদিকে বইছে, তারা বয়কট করা শুরু করলেন। যদি সত্যি 12 তারিখে নির্বাচনে আমরা দেখি বিভিন্ন জায়গায় গোলযোগ হচ্ছে এবং গোলযোগ হওয়ার সম্ভাবনা 100% রয়েছে, সেক্ষেত্রে বিএনপির বা অথবা জামাতের কি প্রতিক্রিয়া হবে? তারা কি ফলাফল মেনে নেবেন? এই ভয়টা আমার মধ্যে এখন খুব চেপে বসেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আফজাল ভাই, আপনি তো দেশে ছিলেন, শাহাব ভাইয়ের কাছে যাই। শাহাব ভাই, এনি কমেন্ট? তা আপনারাই তো সিলেটে, আপনাদের জামাই না দুলাভাই, আপনারা তো তারেক প্রাইম মিনিস্টার, আপনারা তো খুশি হওয়া উচিত, তাই না? আমরা তো তারেক সাহেব আমাদের আমরা দুইজনই হ্যাঁ, দুইজনই কারো সিলেটের, দুলাভাই, দুইজনই কারো সিলেটের, হ্যাঁ কে জামাই? দুইজনই শফিক সাহেব সিলেটের, ও, সবই আর উনি সিলেটের। তো জামাই। জি হ্যাঁ, জি 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 হ্যাঁ, জি, এভরিথিং স্টার্ট ফ্রম সিলেট। হ্যাঁ। দুশ্চিন্তা করেন না। তাই দেখি আপনারা যত সিলেটবাসী কি করেন আমাদের ভালো বাংলাদেশে। কাজ শুনেন, ভালো কাজ, ভালো কাজ, মন্দ কাজ। আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন সাহেব আর শফিক সাহেবের সমসাময়িক রাজনীতিবিদ, কিন্তু হ্যাঁ, ভালো কাজ মন্দ কাজ দুইটাই। শুনেন, আর এই সারা বাংলাদেশে যখন স্লোগান দেয় নাই, তখন এই সিলেটের মাওলানা হাবিবুর রহমান স্লোগান দিছে যে আমি আফগানিস্তান করব, বাংলা হবে আফগানিস্তান। এটা এটা তখন এগুলার এই জর্জ বুশেরও আগে, সেই আর্লি 90s-এ। তো মানে ওনাকে তো ডাকা হতো কমরেড মৌলানা। ওনারা আমরা কমরেড বলানো লাগতাম, যেহেতু উনি জামাতের বিরুদ্ধে আমাদের সাথে থাকতেন। তো যাই হোক, তো এই মানে দুইজনই, তারেক সাহেব তো সিলেটের জামাই, আর শফিক সাহেবও সিলেট, একদম সিলেট শহরেই আমাদের সাথে কলেজে লেখাপড়া করেছেন, সিলেট মেডিকেলে পড়েছেন। আমরা 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 তাকে আগে থেকেই চিনি, এবং তার এই যে জাতীয় পর্যায়ে একটা উত্থান হবে আমরা তখন ধারণাই করি নাই। আমরা অনেক মানে মারামারি করেছি, এটা মানে আর এসব আর বেশি ভাঙাই এখনো বলারও দরকার। কিন্তু আপনাদের জামাই তো বলে ফেলছে উনি উনি নাকি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। না, শফিক সাহেব তো ডাক্তারই। না, 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 শফিক তো ডাক্তার। হ্যাঁ, আপনাদের জামাই কোন বক্তৃতায় বলে ফেলছে উনি কোন রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়ে না, উনি তো আবার বড় ছেড়ে, কিভাবে হবে? হ্যাঁ? কে? উনি তো আপনার উনি কি তার বইয়ের কথা বলতেছিল নাকি তার কথা বলতেছিল, সেটা তো বুঝলাম না। আমার বউ তো নিজেই ডাক্তার, এবং হ্যাঁ, কিন্তু সে তো নিজের কথা বলছে। না না না, নিজের কথা বলছে করেও দেখি নাই, বা এই ধরনের কোনো তথ্য আমাদের এটা কাছে তো আমি তো ফেসবুকেই দেখলাম উনি রংপুরে ফেসবুকে সবকিছু বিশ্বাস করেন না। ফেসবুকে সব বিশ্বাস করবেন না সব এই কথা। ফেসবুক দিয়ে কোন বিপদে পড়বেন আপনারা তো। আবার লোকজন ওই আপনার ফার্মেসিতে বাইরে টাকাটা কি করে, ওই অবস্থা কি আর। বাট এনিওয়ে, শেষ খবর হইলো হাসান ভাই যেটা বলতেছেন, আশঙ্কার জায়গাটা এইটা যে নির্বাচনের দিন আবার কেউ যে একটু গন্ডগোল হইলো, কেউ সরে গেলেন, আবার কেউ যদি মানে কোনো কক্ষ থেকে বেরিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এগুলো আমরা তো আগে থেকে শুনছি। এগুলো নানান জল্পনা কল্পনা এবং সংশয় কাজ করতেছে, এবং মানুষ দেশ থেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন ভাই আদৌ কি নির্বাচন হবে, এবং ওনারা যে বলতেছেন মাত্র 1 সপ্তাহের মধ্যে ক্ষমতা দিয়ে চলে যাবেন, মানে এটা কি সম্ভব? মানে এই ধরনের নানান জল্পনা কল্পনা এবং সংশয়ের মধ্যে যাচ্ছে। সুতরাং আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং সতর্কভাবে কথা বলতে হবে। আমরা দেশের মঙ্গল সবাই চাই, সবাই যে যার মতো চাই, রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু আমরা চাই না যে গন্ডগোল হোক, আবার দেশটা কোনোভাবে আবার কোনো গভীর খাদে পড়ুক। একটা গণতান্ত্রিক যাত্রায়। শাহাব ভাই, আপনার কাছে কি এটা নিউজ আছে বলছিলেন আজকে যে আপনি গত কয়েকদিন শুনতে পারেন যে ট্রাম্প সাহেব উনি আর একটা ট্রাম্প RX হিসাবে কি একটা চালু করছেন, তাই না? তার জন্য
এটা কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্টাল ছিল। জি 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 রাম্প আরএক্স এটা বেসিক্যালি কিন্তু কিছুই না, যে সমস্ত আগে যে সমস্ত ডিসকাউন্ট প্রোগ্রাম হলো, আপনি টিভিতে যে সমস্ত জিনিস অ্যাড দেখেন, জি ওই ওদেরই আলটিমেটলি দেখা গেল ওদেরই ওয়েবসাইটে দেখো নিচে লেখা আছে, তুমি একটা কুপন তারা আপনি কোন ওষুধটা চাচ্ছেন, জি কয়েকটা ওষুধ আছে, তখন আপনাকে একটা দেয়, কুপন ডিসকাউন্ট কুপনের মতো দেয়। এটা নিয়ে তুমি প্রেসক্রিপশন থাকলে তুমি ম্যানুফ্যাকচারের কাছে অথবা কোনো ফার্মেসি যদি এটা অ্যাকসেপ্ট করে তাদের কাছে নিয়ে যাবা, যদি ফার্মেসি এটা অ্যাকসেপ্ট করে, অথবা কোনো এটার ভিতরে যেরকম অজেম্পিক আছে, ট্রুলিসিতে আছে, আরও কিছু কিছু হাই এক্সপেন্সিভ ড্রাগ আছে। কিন্তু যাদের এটার জন্য কাউকে যদি আবার কোনো ইন্স্যুরেন্স থাকে, মেডিকেড, মেডিকেয়ার, তখন সে কিন্তু পাবে না, আচ্ছা আচ্ছা বুঝছেন? আর So- এটার so জন্য কি করতে যে হবে? কোম্পানিকে হায়ার করছে, যে কোম্পানির মাধ্যমে সে যাচ্ছে, এই কোম্পানির বিরুদ্ধে কিন্তু এই কোম্পানির অ্যাডভার্টাইজ করে, নাম বলতেছি না, তাদের বিরুদ্ধে কিন্তু অনেক লসুট আছে এবং এফটিসি পর্যন্ত তাদের শো করছে। জি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা আমরা ইয়ে করবো। কিন্তু আর আপনারা যেটা বললেন পাবলিক চার্জটা কিন্তু এতদিনে মেডিকেয়ারের বেলায় ছিল না, আর ফিজিশিয়ানের বেলায় এটা নতুন একটা তারা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, HR1 না কি বলে আর কি। সো ট্রাম্প সাহেবকে কোনোভাবে আপনি ইয়ে করতে পারবেন না। আফজাল ভাই এনি কমেন্ট লাস্ট যদি কিছু বলতে আমি চান? এটা না, আমি একটা জিনিস, এই যে বাংলাদেশ নিয়ে আলোচনা হলো, ইব্রাহিম ভাই সবকিছু অনেক বুদ্ধিমত্তার সাথে উত্তর দেন, স্মার্ট লোক। আমি কে প্রধানমন্ত্রী হবে একটা কুইজ দিব, যদি উনি উত্তর দিতে পারে পেয়ে যাব কে প্রধানমন্ত্রী হবে, যদি না দেওয়া যায় তাইলে এটা বলা যাবে না, যে কেউ হতে পারে। কুইজটা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী হবে তার লাস্ট নেম রহমান, যিনি প্রধানমন্ত্রী হবেন তার উনার বউ একজন ডাক্তার, যিনি প্রধানমন্ত্রী হবেন তার শ্বশুরবাড়ি সিলেটে। এখন কে প্রধানমন্ত্রী হবে আপনি বলেন? সেটা তো আমি বলিয়ে দিলাম, আপনাদের জামাই। হ্যাঁ, মানে এইভাবে সরলভাবে উত্তর দেওয়া যাবে না। মিয়া মোহাম্মদ আফজাল ভাই, আপনি বিএনপি করেন, উইশ অল দ্য বেস্ট। কিন্তু পরিস্থিতি মাঠের পরিস্থিতি খুবই উত্তেজনাকর। না না এটা না, জি। উনি যেটা বলছেন এটা তো খুব ট্রিকি জিনিস। ডাক্তার এই যে আমাদের তারেক রহমান সাহেবের ওয়াইফ, শি ইজ এ ডক্টর, মেডিকেল ডক্টর। দুজনের নামই রহমান, শফিকুর রহমান, তারেক Last name রহমান, রহমান, আমি বলছি, জি। দুজনের বউ, শফিকুর রহমান সাহেব ডাক্তার, তার বউ ডাক্তার, ওনার মেয়েরাও ছেলেরাও ডাক্তার। সো তারেক সাহেবের বউ ডাক্তার। তখন আপনি উত্তরটা কি, হোয়াট ইজ দ্য আনসার পাবেন কই আপনি? এত কনফিউশনে না গিয়ে যদি কেউ আমার তৃতীয় পক্ষ রাখা যায়, বলছেন, এখন এগুলো তো বলাও যায় না। না, তো আমরা এটার একটা উদ্দেশ্যে এই প্রশ্নটা করছি। আমি এতক্ষণ শুনলাম, ফেরদৌস ভাইয়ের জি। কথা শুনলাম, আপনার কথা শুনলাম, আপনারা মানে ক্লিয়ার কে হবে, কে সরকার গঠন করবে এটা তো বলা হয়নি। আমি যেরকম কুইজটা করলাম বিষয়টা এরকম, এখন বলা যাচ্ছে না যে কেউ সরকার গঠন করতে পারে, এমন পরিস্থিতি এইবার আর কি। এটা হতো এক কথা আমরা বলতে পারতেছি না কি হচ্ছে। তবে সংখ্যার আসলে। বিষয় আছে, যেটা বলছি যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইলেকশনের দিন কি হয় ওটার উপরে নির্ভর করবে যে এটা পরে কি হয়। যদি এখানে ঝামেলা হয় তাহলে কিন্তু যে কোনো পক্ষে ইলেকশন না মেনে নিলে কিন্তু বিরাট প্রবলেম হবে আর কি, এই অনেক পরিস্থিতি problem হবে, কিন্তু right. আছে। দ্যাটস রাইট। থ্যাংক ইউ। আমরা আশা করি যে একটি শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যেই বিজয়ী হবে অন্যরা সবাই এই নির্বাচনের রেজাল্ট মেনে নেবে। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা তো প্রবাসে থাকি, আমরা চাই দেশে একটা শান্তি, শৃঙ্খলা এবং একটি আপনার স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে চাই। এখন ক্ষমতায় যারা আসে, জনগণ যাকে পছন্দ করবে সেই ক্ষমতায় আসবে। কিন্তু আমরা যারা অ্যাপ্লাই করলাম, কিন্তু আমরা তো পাই নাই ভোট পাওয়ার এতদিন লাগলো নাকি ভোটার কার্ড আসতে। না, এটা তো অলরেডি চলে গেছে। 20,000 30,000 আমরা তো রিপোর্ট করছি। কিন্তু আমরা তো 30,000 পাই তো নেই। পার্টি ওভার, আপনি পারলেন অন্য কারণ। আর সময় নেই। আমি মেসেজ পাই কিন্তু আসল জিনিস তো পাই নাই। জি, আর পাওয়ার সময় আর আমার মনে হয় ভোট দিতে আপনি পারবেন না, অলরেডি টাইম ইজ ওভার। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ
আদার আমি মোহাম্মদ আফজাল এন্ড ইব্রাহিম চৌধুরী খোকন। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে এবং বাংলাদেশের লেটেস্ট আমি জানি অনেকের আগ্রহ আছে নির্বাচন নিয়ে জানার, আমরা জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।